হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শিল্পী লোপামুদ্রা মহারাজ সহ বিজেপির কার্যকর্তারা চুঁচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারত মাতা পুজোয় উপস্থিত হয়েছিলেন। তৃণমূল জিতলে তৃণমূলই থাকতাম, অকপট রচনা বন্দ্যোপাধ্যায়। আর বানার মন্তব্য না করলেই ভালো হতো এখন মনে হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রচনা বলেন, আমাকে এক সাংসদ অ্যাটাক করেছিল, তাই জবাব দিয়েছি। একটা ছোট ফ্ল্যাটে থাকতাম, স্বপ্ন দেখতাম আর বানায় থাকার, মা বাবাকে রাখার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। আগে কোনোদিন কাউকে বলিনি আমি গড়িয়াহাট থেকে কাপড় কিনি, আমার মা গড়িয়ায় থাকে। আমার মন্তব্য নিয়ে বন্ধুরা কিছু বলেনি, তবে কিছু লোক সমাজ মাধ্যমে বলেছে। এখন মনে হয় আর বানার মন্তব্য না করলেই ভালো হতো। এদিন আর কি বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় শোনাবো। যারা গেছে তারা নিজেদের এলাকা নিজেদেরই পাচ্ছে না। মানে অনেক জায়গায় এখানকার বাসিন্দারা বলছে যে আমাদের এখানকার জনপ্রতিনিধিরা খালি করে গেছে। এটা কেন? এই পরিস্থিতি কেন হবে? দেখুন, আমার মনে হয় কিছু মানুষের, আমি যেটা আপনাদের প্রথমেই বললাম যে মান অভিমান তো কিছু মান অভিমান তো প্রচুর মানুষের আছে। দেখুন, আমি একটা কথা খুব পরিষ্কার, তৃণমূল কংগ্রেস যারা মন থেকে করে এসছে, ভালোবেসে করে এসছে এত বছর ধরে, তাদের দলের প্রতি তো ভালোবাসা আছে। এটা তো না মানলে অন্যায় করা। তাদের প্রতি তাদের ভালোবাসা আছে, দলের প্রতি, দিদির প্রতি ভালোবাসা আছে, এবং তাদের মধ্যে সেই মান অভিমানটুকু আছে। তারা হয়তো যারা দলচ্যুত হয়েছেন বা দল ছেড়ে চলে গেছেন, তারা তাদের নিজস্ব কারণে চলে গেছেন। কিন্তু যারা প্রকৃত অর্থে ভালোবাসেন তৃণমূল কংগ্রেসকে, তাদের হয়তো মেনে নিতে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, দুঃখ হচ্ছে, অভিমান হচ্ছে যে আমরা যাকে ভালোবেসে ভোট দিলাম তারা আমাদের পাশে আজকে নেই। সেই অভিমানের ক্ষেত্রে হয়তো তারা জনরোষ দেখিয়ে ফেলছেন, বা তারা হয়তো অভিমান করছেন বলে তারা হয়তো কথা বলছেন না বা আসছেন না সামনে। সেটা আমার মনে হয় সময়ের সাথে, দেখুন সময় বড় বলবান, টাইম হিলস আপ এভরিথিং। আমার মনে হয় সময়ের সাথে সাথে তারাও বুঝতে পারবেন এবং তারা সবাইকে গ্রহণ করবেন। এটা খুব স্বাভাবিক কথা। এই অভিমান যারা সরে গেলেন, এই অভিমান একদম যুক্তিসঙ্গত। আমি সেই জন্যই তো এই কথাটা বললাম। আর কিছু বিজেপি কর্মীরা আছেন যারা হয়তো তৃণমূল কংগ্রেসের কিছু মানুষকে মেনে নিতে পারছে না, সেই জায়গাতেও আমি বলবো সেটাও তারা ঠিক। কেন ঠিক? কারণ তারা আজকে বিজেপির যারা তৃণমূলের একনিষ্ঠ কর্মী আছে, বিজেপিরও একনিষ্ঠ কর্মী আছে, যারা বহু বছর ধরে প্রচুর মার খেয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে আজকে বিজেপি দলটিকে তৈরি করেছে। তাদের পাশে কজন দাঁড়িয়েছিলেন সেই সময়? কেউ তো ছিলেন না তাদের পাশে। তারা তো একা লড়াই করে গেছেন মাঠে। তখন তারাও মার খেয়েছেন সিপিএম এর কাছ থেকে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছ থেকে। তখন তো তাদের পাশে কেউ ছিল না, আমরা কেউ ছিলাম না তাদের পাশে তখন। আজকে আমরা বুঝে জেনে হয়তো আজকে আমরা তাদের পাশে কি দাঁড়াচ্ছি। তাদেরকেও সময় দিতে হবে আমাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য, কারণ তারাও সেই লড়াইটা করে এসছে এতদিন। তাদের পাশে কেউ ছিল না, তারা মার খেয়েছে এতদিন, তাদের পাশে কেউ ছিল না। তাদের কাউকে আমি দোষ দিই না, না আমি তৃণমূল কংগ্রেসকে দোষ দিচ্ছি, না আমি বিজেপিকে দোষ দিচ্ছি। দেখুন, তারা এত বছর ছিলেন, তারা দিদিকে ভালোবেসেই ছিলেন। আমি তো 2 বছরে, 15 বছর, 20 বছর, 40 বছরের মানুষরা পাশ থেকে চলে গেছে। তারা তো ভালোবেসেই 40 বছর ছিলেন, তারা অনেক আগেই চলে যেতে পারতেন, কিন্তু ভালোবেসে তারা ছিলেন এতদিন ধরে। কিন্তু তারাও তো একটা সময় দেখলেন যে সত্যি তাদের সরকার চলে গেল। কেন সরকার চলে গেল? কিন্তু কিছু তো কারণ আছে একটা সরকারের। তাহলে তো অনেক কিছু বলতে হয়। তাহলে তো আমি তো নতুন মানুষ, তাদের কাছে আপনাদের যেতে হবে। তারা আপনাদেরকে হয়তো দলীয় প্রচুর কথা বলবেন। তারা আজকে যারা 12 বছর, 15 বছর, 20 বছরের তৃণমূলের কর্মী, যারা কর্মী বলবো, তারা হয়তো সাংসদ, কেউ হয়তো বিধায়ক, তারা যখন ছেড়ে চলে এসছেন, তাদের কাছে হয়তো ভুরি অভিযোগ থাকবে। তাদের কাছে আপনাদের জানতে হবে যে কেন তারা আজকে দিদির পাশে নেই, কেন তারা ছেড়ে চলে। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি অনেক সময় দিদির কাছে গেছি, অনেক অভিযোগ নিয়ে গেছি। দিদি বলেছিলেন যে ঠিক আছে দেখে নেবো, কিন্তু দেখেননি। একটা কথা বলবো, অনেকদিন পর এলাম তোমাদের সামনে, কিন্তু হুগলিতে প্রায়ই আসি। চুঁচুড়াতে আমার অফিস আছে, সেখানেও আসি। যাদের সাথে দেখা করা তাদের সাথে দেখাও করি, এবং বিধায়কের সাথে কথা হয়। শুধু চুঁচুড়ার বিধায়ক নয়, বাকি বিধায়কদের সাথে যোগাযোগ আছে, কথা হয়। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। তোমাদের সামনে হয়তো অনেকদিন পর এলাম। লোকসভার আগে অনেক কিছু প্রতিশ্রুতি ছিল আপনার, সেই সব প্রতিশ্রুতি এবার
হবে, যেমন রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা হয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় হুগলি জেলায় একাধিক আবাস যোজনা ঘর পায়নি, অনেক ধরনের প্রতিশ্রুতি ছিল। দেখো, বললে অনেক কিছু বলা হয়, এখন এই তো সীমিত সময়ের মধ্যে আমি অনেক কথা বলতে হয়তো পারবো না, কিন্তু আমি সবসময় বলে এসেছি যে আমি এনসিপিআই কি আমি বিজেপি কি আমি সিপিএম কি আমি টিএমসি, আমি কোনো দলের কথা বলবো না। আমি শুধু একটাই কথা বলবো, আমি রাজনীতির মানুষ হয়ে রাজনীতিতে আসিনি, আমি 2 বছরেরও রাজনীতিতে এসেছি। আমাদের এক্স সিএম আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন এবং তার জন্য আমি সবসময় গ্রেটফুল। এবং আমি যখন এসেছিলাম আমি তখন একটাই কথা বলেছিলাম যে আমি কোনো দলীয় দ্বন্দ্বে আমি কোনোদিনও যাব না। যে ইন্টেনশন নিয়ে আমি এসেছিলাম সেটা হচ্ছে আমি সর্বসময় যেটুকু সময় আমি আমার ক্যারিয়ার জীবনে যত বছর আমি সিনেমার জগতে কাজ করেছি, আই হ্যাভ গিভেন মাই 100%। যখন আমি টিভির জগতে কাজ করেছি দিদি নাম্বার 1-এ, আই হ্যাভ গিভেন মাই 100%। তো যখন আমি মনে করেছি যে আমি রাজনীতিতে এসেছি তখনও আমি আমার 100% দেবো, এবং 100%টা আমি আমার কর্মের মাধ্যমে দেবো। কোনো রকম ঝামেলা ঝগড়া ঝাঁটি দলীয় দ্বন্দ্বের মধ্যে গিয়ে আমি আমার 100% কোনোদিনও দিতে চাইনি। সেই ভেবেই কিন্তু আমি আমার কর্মসূচি শুরু করেছিলাম এবং সেইভাবেই কিন্তু আমি আমার 2 বছর কাটিয়েছিলাম যে আমি আমার যা যা প্ল্যানিং ছিল আমার কাজের, আমি সেভাবে কাজগুলি করব এবং সেইভাবে আমার কাজ শুরুও হয়েছিল। সত্যি কথা বলতে সব কথা কাজ যে হয়নি তা নয়, নিশ্চয়ই কিছু কাজ আমি করতে পেরেছিলাম, আবার কিছু কাজে আমি বাধা সৃষ্টি হয়েছিল প্রচুর। আমার ভালো কাজের মধ্যে আমি অনেক কাজ করেছি। আমাকে সবাই প্রশ্ন করে যে অ্যাকচুয়ালি এমপি 2 বছরের মধ্যে কি কি কাজ করেছেন। এখন অব্দি আমার 8খানা স্মার্ট ক্লাস হয়ে গেছে 2 বছরের মধ্যে। আপনারা জানেন স্মার্ট ক্লাস আজকের দিনে ভীষণ ইম্পর্টেন্ট একটা এডুকেশন মিডিয়া, যেটা ভীষণ প্রয়োজন আজকের দিনে। প্রতিটি স্কুলের হাই স্কুলে থাকা দরকার স্মার্ট ক্লাস। তো সেই স্মার্ট ক্লাস আমার অলরেডি 8খানা দেওয়া হয়ে গিয়েছে। ওয়াটার এটিএম আমি 4খানা অলরেডি করে ফেলেছি। যারা যারা আমার 7টি বিধানসভার মধ্যে যারা যারা বলেছেন যে আমাদের রাস্তায় অন্ধকার, আমাদের এই এই জায়গায় হাই মাস্ট দরকার, সেরকম এখন অব্দি 45খানা হাই মাস্ট আমি দিয়েছি আমার এমপি ল্যাব থেকে। আমি ইমামবাড়া হাসপাতালে বিউটিফিকেশনের জন্য অলরেডি 1.5 কোটি টাকা লট করে দিয়েছি। আমি পান্ডুয়া হাসপাতাল, সেটা আমার স্বপ্ন, পান্ডুয়া হাসপাতালকে আমি 100 বেডের করব। সেটার জন্যও আমি আমার এক্স সিএম এর কাছে প্রস্তাব রেখেছিলাম, কিন্তু ওনারও কিছু বাজেটের সমস্যা ছিল, কারণ স্টেটের বাজেট ওই রকম হাই স্কেলে থাকে না, উনি আমাকে সব সময় সাহায্য করতে পারেননি। তখন উনি আমাকে বলেছিলেন যে যদি সেন্ট্রালের সহযোগিতা থাকে আমরা অনেকে কাজ এগোতে পারবো। কিন্তু যাই হোক, দিদি আমাকে সব জায়গায় যে নিরাশ করেছেন তা নয়, কারণ আমার চুচুড়া হাসপাতালের ক্ষেত্রে দিদি আমাকে সাপোর্ট করেছিলেন, সেই জন্য আমি কাজটা স্যাংশন পেয়েছি এবং কাজটা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এরকম ভাবে আমি বহু কাজ করেছি এবং আগামী দিনেও বহু কাজ আমি করব। যেটা আমার সব থেকে ভালো লাগছে এখন, সেটা হচ্ছে আজকে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, আমাদের এখনকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ভিশন, ওনার চিন্তাধারা, ওনার প্ল্যানিং পশ্চিমবাংলার উন্নতির জন্য, মানুষের প্রগতির জন্য উনি যেরকম ভাবে প্ল্যান করেছেন এবং আমি যেরকম ভাবে ভেবেছিলাম যে আমি আমার যে কাজগুলি করতে চাই, সেটা আমার মনে হয়েছিল যদি সেন্ট্রাল এবং স্টেট একত্রিত হয় তাহলে সেই কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হয়, রাস্তা অনেক মসৃণ হয়। এবং আজকে যখন আমি এনসিপিআইতে আছি, আমি এনডিএ সাপোর্টার, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমার সাথে রয়েছেন, আমার কাজের সাথে রয়েছেন। আজকে হোম মিনিস্টার অমিত শাহজির সাথে আমাদের মিটিং হয়েছে, তিনি আমাদের কাজের সাথে রয়েছেন। মোদিজির সাথে আমাদের মিটিং হয়েছে, আপনারা সবাই জানেন। সেখানে উনি বলেছেন যে আপনারা এগিয়ে যান, আপনাদের স্টেটকে আরো প্রগতিশীল করুন, আমরা আপনাদের পাশে আছি। এই যে সাপোর্টটা যদি আমরা পাই তাহলে আমরা সত্যি আগামী দিনে কিন্তু ভালো কাজ করতে পারবো। এবং আমি আশা করব আমার আজকে এখানে সুবিধা রয়েছে এবং বাকি বিধায়কদের সাথে নিয়ে আমরা নিশ্চয়ই ভালো কাজ করে উপহার দিতে পারবো। সুভাষদার সাথে প্রায় দেখা করা, বিগত 25 দিন ধরে আমরা পার্লামেন্টে ছিলাম। দুর্ভাগ্যবশত আমাদের পার্লামেন্টের সেশন হয়নি, সেটা আলাদা কথা, অপোজিশন পার্টি সেশন করতে দেননি, কিন্তু ওখানেও সুকান্তদা প্রতিদিন আসতেন এবং দেখা হতো, কথা তো হতোই সবসময়। আপনি বলছিলেন স্টেজে যে
দাদা যদি পাশে থাকে তাহলে আপনি আপনাকে সেই কাজ করে দিতে পারবেন। এই 2 বছর ধরে সাংসদের হওয়ার পর কি কাজ করতে পারেন এখন হঠাৎ করে কাজের জন্য বলছেন? না দেখুন, আমি আপনাদেরকে এক্ষুনি বললাম আমি কি কাজ করতে পেরেছি এবং আগামী দিনে আমি কি কাজ করতে চলেছি। কারণ আমি যখন প্ল্যান করছি আজকে বলাগড়ে, দাদা আপনাকে ওই বলি, আমাদের বলাগড়ের যে গঙ্গার ভাঙন, এটা নিয়ে কিন্তু আমি বিগত 2 বছরে বহু চিঠি লিখেছিলাম, দিল্লিতেও পাঠিয়েছি, পার্লামেন্টেও রেজ করেছিলাম এই কোয়েশ্চেন। এবং আমি আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী আমাদের দিদি, ওনাকেও বলেছিলাম, দিদি বলেছিলেন রচনা আমার কাছে ফান্ড নেই, তুমি এমপি ল্যাড দিয়ে করো। কিন্তু এমপি ল্যাডের টাকা দিয়ে গঙ্গার ভাঙন রোধ করা যায় না, সম্ভব নয়। কারণ আমার 7টি বিধানসভা যদি আমি ভাগ করি, আমার 70 লক্ষ টাকা করে পড়ে প্রতি বিধানসভায়। 70 লক্ষ টাকা দিয়ে গঙ্গার ভাঙন রোধ করা যায় না। গঙ্গার ভাঙন রোধ করতে গেলে 2000 কোটি টাকার উপরে বাজেট লাগে। তো সেটার জন্য আমার সেন্ট্রালকেই দরকার। তো সেটা আমি বলতে পারছি না যে আমি এক্ষুনি করতে পারবো কিনা, কারণ সেটা প্রচুর টাকার ব্যাপার। কিন্তু নিশ্চয়ই আমি চেষ্টা করতে পারবো, কারণ আমি জানি যে এখন সেন্ট্রাল আমাদের পাশে রয়েছেন, কারণ সরকার এখন আমাদের সেন্ট্রালের। সেটা আমি নিশ্চয়ই একটা আমার প্ল্যানিং স্টেজে রয়েছে। আমার পান্ডুয়া হাসপাতালকে 100 বেড করার ইচ্ছে আছে। আমার মিমাম্বারা হাসপাতালের মধ্যে আরো বিউটিফিকেশন করার ইচ্ছে আছে, সেখানে আরো ভালো ভালো মেশিনস আনার ইচ্ছে আছে, যাতে হুগলিবাসী, চুঁচুড়াবাসী এবং তথা আমার 7টি বিধানসভা তথা বাকি বিধানসভা কোনো মানুষকে কলকাতায় ছুটতে না হয়, তাদের সেবা করার। দিদি, আপনার আগের দল তৃণমূল কংগ্রেস ভোটের প্রচারের সময় বলেছিল যে ডবল ইঞ্জিন সরকারের দরকার নেই। আপনি এখন ডবল ইঞ্জিন সরকারের পক্ষে বলছেন এবং এনডিএ শরিক হয়েছে। কি বলবেন যে সত্যি সত্যি ডবল ইঞ্জিন সরকারের ভালো কাজ দরকার ছিল, এখানে দরকার ছিল? ডবল ইঞ্জিন সরকার ছাড়া কখনো স্টেটের অগ্রগতি হতে পারে না, সেটা তো প্রমাণিত। বিগত 50 বছরে সেটা তো হয়নি, আজকে যেটা হতে চলেছে। বিগত 3 মাসে আপনারা দেখতে পেয়েছেন কিরকম ভাবে কাজ এগোচ্ছে, কি দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। কেউ বলতে পারবে না, একটা মানুষকে আপনি ডেকে বলতে পারবেন না তারা খুশি নয় কাজ দেখে, যেভাবে আমরা কাজ নিয়ে এগোচ্ছি। একটু সময় দিলে ভুলভ্রান্তি সব মানুষের মধ্যে হয়, একটু সময় দিন। নতুন সরকার এসেছে, তাদের প্রথম তারা একটা এত বড় একটা জায়গার দায়িত্ব পেয়েছে, তাদেরকে সময় দিতে হবে, তারাও নিশ্চয়ই আরো ভালো ভালো কাজ আপনি ভোটের প্রচারে এসে এই প্রথম দিন ধোঁয়ার কথা বলেছিলেন, যেটা এখানে ফ্লোর হয়েছিল। তো সিঙ্গুর রয়েছে আপনার এলাকায়, ডানলপ কারখানা বন্ধ রয়েছে, এই শিল্প নিয়ে কি বলবেন? দেখুন, সময় দিন। আমি ওই নতুন সরকারকে 3 মাস হলে পেয়েছি। আমাদেরকে ওনাদের একটু বুঝতে হবে, ওনাদেরকে আমাদেরকে একটু বুঝতে হবে। তো সবকিছুই এক তো আমরা 20 জন সাংসদ এখন এনসিপিআই তে যোগ করছি, আমাদের একটা স্বীকৃতির ব্যাপার আছে, সেটা নিয়ে ওনারা যথেষ্ট চিন্তা ভাবনায় আছেন যে আমরা 20 জন সাংসদকে পদ দেব, স্থান দেব। সেটা নিয়েও একটা ওদের মধ্যে একটা ডেফিনেটলি একটা সবসময় মিটিং চলছে। এই জায়গাগুলো সেটেল হয়ে যাওয়ার পরে আমরা বাকি কাজগুলো নিয়ে ডেফিনেটলি এগোবো। আপনারা নিশ্চয়ই এটা জানেন, এটা আমার বলতে লাগবে না। সরকার, আমাদের পশ্চিমবাংলার সরকার যখন সেন্ট্রাল দ্বারা চালিত, তখন সেখানে ভালো কাজ হতে জাস্ট সময় অপেক্ষা। আপনি বললেন যে আপনি রাজনীতির লোক নন, কিন্তু মানুষের কাজের জন্য এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ডেফিনেটলি এসেছিলাম, কিন্তু প্রথম আমি কথা যেটা দিয়ে আপনাদের আজকে কথা শুরু করেছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন আমি এসেছিলাম, তখন আমার চিন্তা ছিল একটাই, আমার স্বপ্ন ছিল একটাই, যে আমি কাজ করবো। কিন্তু যেই মুহূর্তে আমি কাজ করতে গেলাম, তখন দিদি আমাকে কিন্তু, আমার ক্ষমা প্রার্থী আমার দিদি কিন্তু বলেছিলেন, রচনা আমার স্টেটের কাছে টাকা নেই, যদি সেন্ট্রাল সাহায্য না করে আমি কাজটা করতে পারবো না, বা তোমরাও কাজটা করতে পারবে না। দিদির বক্তব্য ছিল, তো আমার কানে সেটা এখনো বাজে। দিদি বলেছিলেন যে সেন্ট্রালের কাছে টাকা চাও, সেন্ট্রাল যদি টাকা দেয়। কিন্তু তখন তো আমরা সেন্ট্রালের কাছে যেতে পারিনি, কারণ আমাদের কাছে তখন অনেক বাধা নিষেধ ছিল, যে আমরা কোনো মিনিস্টারের কাছে যেতে পারবো না, আমরা কোনো মিনিস্টারের সাথে দেখা করতে পারবো না, আমরা কারোর কাছে গিয়ে কথা বলতে পারবো না। আমাদের প্রচুর বাধা ছিল পার্লামেন্টে, আমরা কারোর কাছে যেতে পারতাম না। তো ন্যাচুরালি আমরা কারোর কাছে গিয়ে আমাদের আবেদন রাখতেও পারতাম না। তারপরেও অনেক সময় সোনমালজির কাছে গেছি, রেলওয়ের জন্য গেছি, ওয়াটার ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে গেছি, বহু মানুষের কাছে গিয়ে তারপরেও দেখা করতে গেছি, নিজেদের আবেদন রেখেছি। এবং সেটা করেছিলাম বলেই আপনারা সবাই জানেন, যখন আমি বলাগড়ের ভাঙন নিয়ে কথা বলেছিলাম, ওখান থেকে কিন্তু লোক পাঠানো হয়েছিল ইন্সপেকশনের জন্য, সেটাও আপনারা সবাই জানেন। তো চেষ্টা করেছিলাম, কিন্তু আমি জানতাম, আমরা সবাই জানি, আমি একার কথা বলবো না, আমরা সবাই জানি যে আজকে যেহেতু বিজেপি সরকার আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, এখন আমাদের কাজ করতে সুবিধা হবে। একাকার হয়ে গেল, যখন এনসিপিআই থেকে তৃণমূল সবই বিজেপি, একাংশ বলছে আজকে এসছেন বলে উনি আসেন। সেটা তো লকেট বলতে পারবে না, বিশ্বাস করুন, লকেটের সামনেই হয়নি, কখনো দেখাই হয়নি আমার। সরি, ওর সাথে আমার দেখাই হয়নি।
যখন প্রচার করলাম তখনও দেখা হয়নি, এখনো আমার ওর সঙ্গে দেখা হয়নি। বাট আমার মনে হয় না সেই কারণেও আসেনি, সেটা হতে পারে না, কারণ ও বিজেপি করছে 2014 সাল থেকে, একনিষ্ঠ কর্মী বিজেপিকে ভালোবেসে সে করেছে। সেও সেই মানুষদের মধ্যে যে প্রচুর ঝড় ঝাপটা সামনে এসছে বিজেপিতে, তো তার সাথে আমার কোনো কম্প্যারিজন নেই। দিদি আপনার কেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভাতে বিক্ষোভ করলেন, করলেন, নাকের লাগিয়ে বিদ্রোহ করলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নানা কথা বলেছেন। আমি ওনার সঙ্গে দিদি আপনি বলেছিলেন রচনা ব্যানার্জি বারবার সময় নিশ্চয়ই সোচ্চার হয়েছিলেন যে মমতা ব্যানার্জি হাত ধরে রাজনীতিতে এসেছি, সাথে হলে মমতা ব্যানার্জির সাথেই থাকবো, রাজনীতি আমি না তার হাত দিয়েই আপনি প্রথম পারে। দেখুন, হ্যাঁ সত্যি কথা বলতে যখন সত্যি ওনার হাত ধরে এসেছে মধ্যে কোনো মিথ্যা নেই, এবং মানুষ যখন ভালোবেসে একটা মানুষকে ভালোবেসে যখন একটি কাজ করে তার প্রতি একটা সবসময় একটা সফটনেস সবসময় কাজ করে, এবং সেই সময় যখন দলের পাশে ছিলাম, দলের হয়ে প্রচার করছি, দলের হয়ে কাজ করছি, দৌড়াদৌড়ি করছি, চাপাচাপি করছি, তখন এরকম ধরনের সেন্টিমেন্ট তো সবসময় মনের মধ্যে থাকে। সেন্টিমেন্ট গুলো চলে যায় বা চলে গেছে, বা আমি পাথর কঠিন পাথর তা তো নয়, আমিও তো একজন মানুষ, সেই হিসেবে ডেফিনেটলি বলেছিলাম। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিদিকে ভালোবাসি বলে তো মানুষের জন্য কাজ করতে এসেছি, সেটা করবো না তা তো হতে পারে। আজকে আমি দিদিকে ভালোবেসে ঘরে বসে থাকতে হতো, আজকে আমি ওই মাস গেলে এমপির মাইনেটা পেতাম, ঘরে বসে থাকতাম, সেটা করতে তো আমি আসিনি, আমি তো মাইনে পাওয়ার জন্য আসিনি। আজকে আমি আগামী 3 বছরে কাজ করব, যদি কাজ করতে না পারি রাজনীতি ছেড়ে দেবো, যদি কাজ করতে পারি তো রাজনীতি। কিছু করার নেই, আমারও এটা দুর্ভাগ্য, আমার বিধায়কদের কেউ ভোট দেয়নি। হতে পারে মানুষ কি ভেবেছেন, আজকে যেই মানুষরা রাস্তায় নেমে চেঁচামেচি করছেন যে, বা সংবাদ মাধ্যমে যে এত মেসেজ, এত ট্রোলিং এর এত বক্তব্য, এত কথা সবাই লিখছেন যে আমরা পার্টি বদল করেছি, আমরা ছেড়ে চলে এসেছি, এত তৃণমূলের প্রতি সকলের ভালোবাসা, তাহলে ভোটটা পেল না কারণ, তাহলে কারা ভোটটা দিল না? সময় কি আপনার ফেস ভ্যালু থেকে ভোট হয়েছিল বলে আপনি জিতেছিলেন, না মমতা ব্যানার্জির ম্যাজিক ছিল? আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি ফেস, তৃণমূলের জোড়া ফুলের লোগো ডেফিনেটলি একটা কারণ, কিন্তু আমি তো সাধারণ মেয়ে ছিলাম। আজকে আমাকে হুগলিতে ডক্টর চ্যাটার্জির পাশে দাঁড় করানো হলো কেন? আজকে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1-এর মঞ্চে গেলেন কেন, খেলতে গেলেন কেন? এত বছর তো উনি যাননি, দিদি নাম্বার 1 তো 15 বছর ধরে চলছিল, তারপরে উনি গেছেন। আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমার কাছে, উনি আমার খেলাতে গেছেন, উনি খেললেন, কিন্তু ওনার মনের মধ্যে ছিল যে রচনাটা না বলবে, আমি যদি খেলতে না যাই রচনা না বলবে, রচনার সাথে খেলেই একটু মজা করে আনন্দ করে রচনা হ্যাঁ বলবে, তো সেটাই ঠিক হয়েছে অ্যাকচুয়ালি। আপনি দিদি বললেন যে আপনি সাধারণ কোনো মানুষদের মতো না, আপনি সেলিব্রিটি। আপনার আরবানা বক্তব্য নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে, কি বলবেন এখন? দেখুন, আমি সেটাই বলতে চাই, মানে আজকাল সোশ্যাল মিডিয়া, মানে উইথ ডিউ রেসপেক্ট টু আপনাদের সবাইকে, আমি আপনাদের কাউকে বলছি না, কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে একটি বক্তব্য কোন পরিপ্রেক্ষিতে হচ্ছে সেটা কেউ বিবেচনা করে না। আজকে আমি আপনাদের সামনে এই নিয়ে না হয় 2 বছরের মধ্যে বোধহয় 50 বার আপনাদের সামনে ইন্টারভিউ দিয়েছি। আমি আরবানাতে থাকি 10 বছর হয়ে গেল, কোনোদিনও আমার মুখ থেকে কেউ কোনোদিনও শুনেছেন যে আমি কোথায় থাকি? আমি আমার সম্বন্ধে কোনোদিনও কোনো বড়াই করেছি আজ অব্দি যে আমি কি করেছি কি না করেছি, কোনোদিন আমি বলি। সেই দিন ওই ইন্টারভিউটা আমাকে বলতে বাধ্য করা হলো, কারণ একজন সাংসদ এই কথাটা তুলেছিলেন, থাকে তো আরবানাতে কজন লোক আসে দেখা করতে, কেন বললেন? কেন আমি কোথায় থাকি তাতে আপনার গাত্রদাহ কেন হয়? আমি কি করছি না করছি, আমার বাড়িতে কজন আসছে না আসছে, আপনার গাত্রদাহ কেন হয়? কেন তুললেন এই কথাটা? আমি তো তুলি না, আমি তো অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করি। আমি গড়িয়ার থেকে জামা কাপড় আমিও কিনে পরি, অনেকে বলেছে গড়িয়ার থেকে জামা কাপড় কিনি, গড়িয়ার থেকে জামা কাপড় আমি কিনি, আমার মা থাকে গড়িয়াতে, আমি এখনো রাস্তা দাঁড়িয়ে ফুচকা খাই, আমি এখনো গড়িয়াতে বাজারে নিজে গিয়ে বাজার করি, ফল কিনে নিজে বাড়ির জন্য, আমি এতটাই সাধারণভাবে জীবনযাপন করি। আমি এখনো আপনাদের বাবা 55 চুচুড়া রাস্তায় নেমে মিষ্টি কিনি বাড়ির জন্য, আমি সেই মানুষটি, আমার কাছে কোনো এগুলো কিছু যায় আসে না। আমি অত্যন্ত সাধারণভাবে বড় হয়েছি, আমি 600 স্কোয়ার ফিটের একটা ছোট্ট ফ্ল্যাটে জীবনে বড় হয়েছে, বাবা মা আমাকে বড় করেছে, আমি কোনোদিন নিজের বড়াই করি না। কিন্তু আমাকে যদি কোন ঠাসা করা হয়, আমাকে যদি এমন কোনো কথা বলা হয় যেটা আমাকে বলা উচিত নয়, তাহলে আমি তার রিপোর্ট করবো। আরবানা থাকে কি সত্যি স্ট্যাটাস সিম্বল?
দেখুন, আমি আসলে নিজে তো ছোট্ট জায়গা থেকে লড়াই করে বড় হয়েছি না। আমার কাছে আরবানা ফ্ল্যাটটা কেনাটা না বিশাল বড় একটা ব্যাপার ছিল। আমি কিনবো, আমি আমার বাবা মাকে ওখানে রাখবো, এটা আমার কাছে স্বপ্ন ছিল। আর সেই স্বপ্ন সার্থক করার জন্য আমাকে বিগত 20 বছর আমি জানি আমি কি খেটেছি। সেই খাটনিটা খেটেছি বলেই কিন্তু আমি ফ্ল্যাটটা অর্থ অর্জন করে সেই ফ্ল্যাটটা কিনতে পেরেছি। এবং যারা সত্যিকারের আমার শুভাকাঙ্ক্ষী, যারা সত্যিকারের আমাকে ভালোবাসেন, আমাকে চেনেন, আমার প্রকৃত অর্থে বন্ধুরা, তারা কেউ একটা আমার সঙ্গে বাজে কথা বলেনি এবং তারা কেউ বলেনি যে রচনা তুই ভুল কথা বলেছিস। যারা আমায় চেনে না, যারা আমাকে বোঝে না, তারাই কিন্তু আমার দিকে আঙুল তুলেছে। এই বিজেপি দলের সঙ্গে এখন আপনারা আছেন, যে বিজেপি দলে এমন একজন